গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন তরুণ লেখক জোবায়ের আমিনের লেখা আমি ও বিকেলের সোনালি রোদ, আজ তৃতীয় পর্ব। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে পৌঁছানো মাত্রই মন ভালো হয়ে যায়, মন যতই খারাপ থাকুক না, মন যত খারাপই থাকুক না কেন। জায়গাগুলো প্রকৃতির তৈরি। প্রকৃতি আপন খেয়ালে সাজিয়েছে নিজেকে, নিখুঁত করেছে সৌন্দর্য। সুদূর অতীত থেকে মানুষও চেষ্টা করেছে কৃত্রিম সৌন্দর্য তৈরির। ব্যর্থতা সফলতায় রূপ নিয়েছে তখনই যখন কৃত্রিমতায় মেশানো হয়েছে প্রকৃতির সংস্পর্শ। সময়ের হাত ধরে কৃত্রিম সৌন্দর্য তৈরির এই প্রচেষ্টার পদচারণা ঘটেছে নানান পরিসরে। বহুমাত্রিক সেই অনিন্দ চর্চার কোনো একটা পরিণত রূপই যেন বিকশিত হয়েছে এখানে। এটা একটা অফিস ঘর। ৯৫,০০০ স্কোয়ার ফিটের রুমটা অভিভূত হওয়ার মতোই বিভিন্ন সৌন্দর্যে মণ্ডিত। ফার্নিচার্স, লাইটিং, কালার কম্বিনেশন সবই দারুণ রকমের সুন্দর। রুমের বিভিন্ন স্থানের পেইন্টিংসগুলো মুহূর্তেই মন কেড়ে নেয়। একটিমাত্র রুম হলেও এর বিভিন্ন অংশ একই সাথে আলাদা আলাদা সত্তার প্রকাশ ঘটিয়েছে। মিটিং এরিয়াকে মনে হয় মিটিংয়ের মোক্ষম জায়গা। বিভিন্ন আঙ্গিকের বসার আয়োজনে সুশোভিত সে স্থান। সামনের দেয়াল জুড়ে সুবিশাল এক স্ক্রিন। বিজনেস অ্যানালিসিস এবং প্রজেক্ট প্রেজেন্টেশনের কাজগুলো এখানে করা হয়। পাশের স্টাডি এরিয়াতে ঢুকলে মনে হবে পৃথিবীর সুন্দরতম লাইব্রেরিগুলোর কোনো একটিতে ঢুকে পড়া হয়েছে, যার ভেতরের মূল্যবান বইয়ের সংগ্রহ বাইরের দুনিয়ার সময়কে সহসাই ভুলিয়ে দিতে সদা প্রস্তুত। স্টাডি এরিয়া থেকে উঠে ডাইনিং স্পেসে চলে গেলে মনে হবে মুহূর্তেই সাজানো গোছানো চমৎকার এক রেস্টুরেন্টে চলে আসা হয়েছে। ইন্টেরিয়র ডেকোরেশনের জাদু তো আছেই। এছাড়াও ইন্দ্রিয়ানুভূতির সায়েন্টিফিক লজিকগুলোকে নিয়ে নিখুঁত কায়দায় খেলা করা হয়েছে এখানে, যেটা রুমের প্রতিটি অংশকেই আলাদা আলাদা স্বাতন্ত্র্য দান করেছে। ডিজাইনার যিনি হোক না কেন, নিঃসন্দেহে তার জগতে ভুবন বিখ্যাতদেরই একজন তিনি। প্রকৃতির সংস্পর্শ পুরো জায়গাটিকে আরও জীবন্ত করে তুলেছে। পুরো রুমের বিভিন্ন জায়গায় ছোট ও মাঝারি আকৃতির আকর্ষণীয় সব বনসাই জায়গা পেয়েছে। বসানো হয়েছে আরও নানা ধরনের ছোট ছোট গাছ। পূর্ব দিকের দেয়ালের সামনেই অনেকটা জায়গা জুড়ে একটা ওয়াটার বডি তৈরি করা হয়েছে। ওপর থেকে স্বচ্ছ স্ফটিকের মতো পানির ধারা নিচে নেমে আসছে। তা থেকে মৃদু কুলকুল ধ্বনি সৃষ্টি হয়েছে। পাশেই সাজানো ডিভানে শুয়ে চোখ বন্ধ করলে গভীর রাতে শান্ত ভঙ্গিতে বয়ে চলা কোনো নদীর তীরে বসে আছি বলে মুহূর্তেই ভ্রম তৈরি হয়। দক্ষিণ দিকে কাচের দেয়াল, স্বচ্ছ কোমল সে পথে বাইরের বিস্তৃত আকাশ পরম ভালোবাসায় নেমে এসেছে রুমের ভেতর। ছড়িয়েছে প্রশান্তির অপরিমেয় এক ধারা। সেদিকেরই একটা অংশে তৈরি করা হয়েছে কফি জোন। কফি জোনের সম্পূর্ণ মেঝে ঘাসে মোড়ানো, তবে ঘাস কৃত্রিম না জীবন্ত বোঝার উপায় নেই। বসার আসন ও অন্যান্য আসবাব নান্দনিক সৌন্দর্যে ভরপুর। পুরো কফি জোন আশ্চর্য রকমের সুন্দর। বিকেলের খোলা আকাশ দেখতে দেখতে দারুণ এক কফির আড্ডা জমিয়ে তোলার আদর্শ এক জায়গাই বটে এটা। মূলত জিএসজি গ্রুপের চেয়ারম্যান রুম এটা। ফরেন পার্টনার আর বায়ারদের আনাগোনাই এখানে বেশি। তবে যত বড় পার্টনার আর বায়ারই হোক না কেন, বেচারাদের কফি পর্যন্তই থেমে যেতে হয়। ধূমপান ও অ্যালকোহল এখানে নিষেধ, একদমই নিষেধ। সৌন্দর্যে জল ঢালতে দেয়া হবে না কিছুতেই। এত সৌন্দর্যের ভেতর রুমের একটা অংশে বিশাল এক প্রেসিডেন্ট টেবিলের ওপাশে রিভলভিং চেয়ারে বসে আছেন জনাব শাফায়েত আহসান, দ্য অনারেবল চেয়ারম্যান, জিএসজি গ্রুপ। মাথায় কাঁচা পাকা ঘন চুল, পরিপাটি করে আঁচড়ানো, জলজলে বুদ্ধিদীপ্ত চোখ। গায়ে ডার্ক ব্লু কালারের শার্ট, তার উপর লাইট অ্যাশ কালারের স্যুট। শাফায়েত আহসানের পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত হয়ে আছে সামনের ইমেইলটিতে। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কোনো বিষয়। বেশ কিছুটা সময় নিয়ে ইমেইলটা তিনি দুবার পড়লেন। কিছু একটা ভাবলেন কয়েক মুহূর্ত। এরপর ধীরে ধীরে ইমেইলের স্ক্রিন থেকে চোখ সরালেন। চেহারাতে স্বস্তির ভাব। ইমেল পাঠিয়েছে
H&M এর গ্লোবাল সিইও থমাস হগলার। গত কয়েক সপ্তাহ এই বিষয়টা তাকে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে রেখেছিল। এই মুহূর্তে সেই পরিস্থিতি দূর হয়েছে। হগলার শেষ পর্যন্ত বাংলাদেশে আসতে রাজি হয়েছেন। এবারের আশায় যে প্রথম ব্যাপারটা তা নয়, এর আগেও সে দুবার এখানে এসেছে। তবে দেশের সাম্প্রতিক কিছু রাজনৈতিক দ্বন্দ্ব উদ্ভূত অস্থিতিশীলতাকে উল্লেখ করে সে এবার বাংলাদেশে আসতে চাইছিল না। এদেশের নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে সন্তোষজনক নয়, দেশে অস্থিরতা বিরাজমান, এমন বিষয় তুলে হগলার উল্টো তাকেই সুইডেনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। সেই আমন্ত্রণের ভাষাও দারুণ রকমের বিনীত। বিকল্প মতামত দেওয়ার চিন্তা করাও ভীষণ কঠিন। হগলারের আমন্ত্রণে সাড়া দেওয়া কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছিল সময়টাতে। যে সময়টাতে তাকে আমন্ত্রণ করা হয়েছিল সেই সময় মাইক্রোসফটের স্পেশাল ডেলিগেট এবং সেন্ট গোবেন থেকে এক্সপার্ট টিম আসার কথা। দীর্ঘ সময় আলোচনার পর এই দিন তারিখগুলো নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময় পরিবর্তন করার চেষ্টা তিনি করবেন না, কেননা সেটা অর্গানাইজড বিজনেস অ্যাটিটিউডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে যাই হোক, সমস্যার সমাধান তিনি করতে পেরেছেন। হগলার তার নিরাপত্তা ব্যবস্থাপনা আশ্বাসের উপর আস্থা রেখেছে। তিনি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। পুরো রিভলভিং চেয়ার মৃদু ছন্দে সামনে পেছনে দুলছে। আসন্ন আরও কয়েকটি কার্যক্রমের বিষয় মাথায় এসে ভর করেছে। বিশেষ করে মাসখানেকের মধ্যেই সৌদি আরামকো এবং শেভরন কর্পোরেশনের সাথে আলাদা আলাদা দুটি অ্যাগ্রিমেন্ট হবে। অ্যাগ্রিমেন্টগুলো ডোমেস্টিক এবং ওভারসিজ দুটো করে সেগমেন্ট রয়েছে। বিশাল পরিসরের কাজ। তবে কাজ ছোট বা বড় যে পরিসরেরই হোক না কেন, সবই গুরুত্বপূর্ণ। তার ৬৩ বছরের জীবনে পরিপূর্ণ পরিকল্পনা বা মনোযোগ ছাড়া তিনি কোনো কাজ করেছেন বলে মনে পড়ে না। যখন যে কাজ করেছেন গুরুত্বের সঙ্গেই করেছেন। সৃষ্টিকর্তা যতদিন সামর্থ্য রাখেন ততদিন তিনি একইভাবে কাজ করে যাবেন। সন্তানদেরও তিনি একইভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন। সুবিস্তৃত এই কর্মপরিধির ভেতর সন্তানেরা তার পরম ভরসার জায়গা। তার 2 ছেলে মেহরাব ও রেদওয়ান এরই মধ্যে বেশ অনেক কিছুরই দায়িত্ব নিয়ে ফেলেছে। মেহরাবের স্ত্রী ভালো কাজ করছে, রেদওয়ানের স্ত্রী সবেমাত্র কাজে ঢুকেছে, তবে সেও বুদ্ধিমতী। কিছুটা সময় পেলেই সব ভালোভাবে গুছিয়ে নিতে পারবে। তার ছেলের বউ দুজনও তার ভবিষ্যতের আস্থার ভালো দুটো জায়গা। তবে তার মেয়ে মেবিনকে এখন এসব বিষয়ে অতটা আগ্রহী দেখা যায় না। সে হয়েছে ওর মায়ের মতো। অবশ্য আগ্রহী হয়ে ওঠার সময়টাও শেষ হয়ে যায়নি। পড়ালেখা তো চলছে এখনো। পড়াশোনা শেষ হলে হয়তো প্রফেশন নিয়েও মনোযোগী হয়ে উঠবে। শাফায়েত আহসান চেয়ারের দুলনি থামালেন, চোখ মেললেন। ডেস্কের ওপর তার ডান পাশে নোটপ্যাড। আজকের দিনের উল্লেখযোগ্য কাজগুলো শেষ করা হয়েছে। নোটপ্যাডের নিচের দিকে 3টি নাম তিনি লিখে রেখেছিলেন। অশোক নন্দী। টাঙ্গাইলে তাদের ফার্মাসিউটিক্যালস পার্কের সিইও অশোক নন্দীর সঙ্গে একটা বিষয় আলোচনা করতে হবে। তানভীরুল জাওয়াদ। হবিগঞ্জে তাদের সিরামিক ইন্ডাস্ট্রির সিএফও তানভীরুল জাওয়াদের সঙ্গেও কথা বলতে হবে। মঈনউদ্দিন আজহার। আর্মি চিফ জেনারেল মঈনউদ্দিন আজহারের সঙ্গে কিছু কথা রয়েছে। তিনি ডেস্কের উপর থেকে মোবাইল ফোনটা তুলে নিলেন, অশোক নন্দীর নাম খুঁজে বের করতে শুরু করলেন। প্রায় ১৯ দিন পর গতকাল বিকেলে সাহেরা খাতুন বাড়িতে ফিরেছেন। ১৪ দিন তিনি হাসপাতালে ছিলেন। তার শরীরে সোডিয়াম পটাশিয়াম মারাত্মকভাবে কমে গিয়েছিল। পরিস্থিতি আরও জটিল করেছিল ইউরিন ইনফেকশন। তবে আল্লাহর অশেষ রহমতে যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা হয়েছে। ১৪ দিন পরই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সেখান থেকে মিলির বাসায় নেওয়া হয়েছিল তাকে। সেই বাসাতেও সেবা শুশ্রূষার কমতি ছিল না, কিন্তু বরাবরের মতোই ঢাকার বাসায় আটকে রাখা সম্ভব হয়নি তাকে। যাওয়ার 2 দিন পর থেকেই বাড়িতে আসার জন্য গুনগুনানি শুরু করেন সাহেরা খাতুন। মিলির ধমকাধমকিতেও কোনো কাজ হয়নি। শেষে 5 দিনের মাথায় বাধ্য হয়েই মিলি তাকে নিয়ে বাড়িতে রওনা হয়েছে। মিলি সারা রাস্তা গজগজ করতে করতে এসেছে। মেয়ে যে এমন করবে সাহেরা খাতুন আগে থেকেই জানতেন, তাই 2 নাতনিকে তিনি আগেই বলে রেখেছিলেন। আসার দিন মাহিরা ও সেঁজুতিকেও সাথে করে নিয়ে এসেছেন। সারা রাস্তা সাহেরা খাতুন একবারও মিলির দিকে তাকাননি।
মিলি তার দিকে তাকালে তিনি অন্যদিকে তাকিয়ে কথা না শোনার ভান করেছেন। নিজের কোনো কথার দরকার হলে নাতনিদের সঙ্গে বলেছেন। আজ বাড়ির পরিবেশ অনেকটাই সুন্দর। জাহানারার খুব ভালো লাগছে। তার শাশুড়ি বাড়ি ফিরেছেন। জাহানারার বড় 2 মেয়ে মাহিরা আর সেঁজুতি এসেছে। সাথে সাথে এসেছে ছোট ছোট 2 নাতি নাতনি। সবাইকে পেয়ে জাহানারা মহা আনন্দিত। জাহানারা বাইরের রান্নাঘরে কাজ করছে। সাথে আছে টুটুলের বউ জ্যোতি, রতনের মা আর মর্জিনাও কাজ করছে সেখানে। মিলির মন মেজাজ আজ ঠান্ডা। গতকাল সাহেরা খাতুনের সঙ্গে যেরকম করেছিল আজ সেরকম একদমই নেই। মায়ের সঙ্গে সকাল থেকেই খুব স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে। এই মুহূর্তে জাহানারার ঘরে মিলি গল্পের আসর নিয়ে বসেছে। মাহিরা আর সেঁজুতিও আছে সেখানে। ওরা এসেছে শুনে কাছেরই প্রতিবেশী 2 জন মহিলাও এসেছে। মাহিরারা তাদের ভাবি বলে সম্বোধন করে। গল্পের ফাঁকে ফাঁকে মহিলা 2 জন হেলে দুলে হাসছে। নানান রকমের গল্প চলছে। মাঝে মাঝে হাসির রোল পড়ে যাচ্ছে। প্রতিবেশী যে ভাবি 2 জন এসেছে এদের মধ্যে একজন আবার অতি আনন্দে বিছানায় উবু হয়ে শুয়ে পড়েছে। সে শুয়ে শুয়েই দুলে দুলে হাসছে। মাহিরা আর সেঁজুতির ছেলে মেয়েদের সঙ্গে মহিলাদেরই একজনের ছোট এক ছেলে এসে যোগ দিয়েছে। ওরা ঘরময় দৌড়াদৌড়ি করছে। সেঁজুতির মেয়ে চিৎকার করছে বেশি। চিৎকারের সাথে সাথে হাতের জোরও বেশ ভালো দেখাচ্ছে। সে এরই মধ্যে বাকি 2 জনের গাল খামচে লাল বানিয়ে দিয়েছে। অবস্থা বেগতিক দেখে সেঁজুতির মেয়ে যেটাই ধরতে চাচ্ছে এরা 2 জন আগে থেকেই সেটা ছেড়ে দিয়ে পাশে চেপে যাচ্ছে। চমকপ্রদ এক খেলা জমে উঠেছে বাচ্চাগুলোর মধ্যে। সাহেরা খাতুন বাড়ির ভেতরের বারান্দায় রোদের নিচে বসেছেন। ভেতরের টানা বারান্দাটা খোলা। তিনি বেতের একটা সিঙ্গেল সোফায় বসে আছেন। বেতের আসবাবের প্রচলন আগে থাকলেও মাঝখানে অনেকটা সময় কমে গিয়েছিল। ইদানিং আবার দেখা যাচ্ছে। তবে এটা তার স্বামীর পুরনো বেতের চেয়ারটা নয়। সেটা অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে। সাহেরা খাতুন পরবর্তী সময়ে প্রায় পুরনোটার আদলেই নতুন আরেকটা বানিয়ে নিয়েছেন। অতিরিক্ত সংযোজন করা হয়েছে দুপাশের হাতল আর বসার এবং হেলান দেওয়ার জায়গার ফোমগুলো। সাহেরা খাতুন এই সোফায় বসে পরম প্রশান্তি পান। বেলা প্রায় 12টা। রোদ তার পুরো গায়ে এসে পড়েছে। তার পায়ের নিচে কাঠের ছোট একটা টুল, হাতে সূঁচ ও উলের সুতা। তিনি মাফলার বুনছেন। সামনের শীতে ব্যবহার করবেন। প্রতি শীতের শেষে তিনি মাফলার বুননের কাজ শুরু করেন। বুনন শেষ হয় পরের বছরের শীত শুরুর আগে আগে। নতুন মাফলার তিনি ব্যবহার করেন আর পুরনোটা কোন এক গরিব বয়স্ক মানুষকে দিয়ে দেন। তিনি পুরনো মাফলার ব্যবহার করতে চান না ব্যাপারটা তা নয়। তার নিজের তৈরি জিনিস দিয়ে অন্য এক মানুষের কষ্ট দূর করছেন এটাও একমাত্র কারণ নয়। এটা তার সারা বছরের অনেকটা সময় নিজেকে ব্যস্ত রাখার একটা কৌশল। সাহেরা খাতুনের সোফার ডান পাশে ছোট একটা কাঠের টেবিল। টেবিলের উপর ফ্লাস্ক আর কাচের একটা মগ। মগে চা। এই চা আদা, লং, দারুচিনি, এলাচ ও তুলসী পাতা দিয়ে বানানো, চিনি ছাড়া চা। তিনি চা খাবেন 2 মগ। 1 মগ শেষ হলে রতনের মাকে ডাকবেন। সে এসে ফ্লাস্ক থেকে আরেক মগ ঢেলে দিয়ে যাবে। সামনে শীত আসছে, কিন্তু তাই বলে এখন রোদের তেজ কম নয়। দুপুরের এই রোদের নিচে দীর্ঘক্ষণ বসে থাকা, সাথে গরম চা খাওয়া আর হাতে উলের লম্বা মাফলার, এই দৃশ্য দেখলে অনেকের শরীরেই জ্বালাপোড়া বোধ হওয়ার কথা। কিন্তু সাহেরা খাতুনের এটা সারা বছরের কাজ। ঠিক দুপুর 1টায় তিনি এখান থেকে উঠবেন। এরপর গরম পানি দিয়ে গোসল করবেন। বাথরুমে গিজারের পানির ব্যবস্থা আছে। বিদ্যুৎ না থাকলে গরম পানির দায়িত্ব রতনের মার। গোসলের পর তিনি হাতে পায়ে সরিষার তেল দেবেন। এই তেল ঘষে দেওয়ার দায়িত্ব রতনের মার। মর্জিনা সাহেরা খাতুনের এইসব কাজ থেকে সবসময় দূরে থাকে। দুপুরবেলা চুলার পারে রান্না করাই তার জন্য খুব কঠিন। তার উপর সাহেরা খাতুনের চা গরম, পানি গরম, তেল ঘষাঘষি করতে গেলে তার প্রচুর অস্থিরতা লাগে, মাথা ঘোরে, বুক ধড়ফড় করে। রতনের মা রান্নাঘরে এই মুহূর্তে মর্জিনার সাথে খ্যাঁচ খ্যাঁচ শুরু করে দিয়েছে।
কিরে মর্জিনা, কি পেঁয়াজ নিয়ে এসেছ এগুলা? বাড়ি ভরা মেহমান, এগুলোতে হইব? তোর কি আন্দাজ বলে কিছু নাই? মর্জিনা বলল, এতগুলো নিয়ে আইসি, হইবই তো। আবার মুখে মুখে তর্ক করস, বেদ্দপ সেরি। মর্জিনা চুপ হয়ে গেল। খালি কামে ফাঁকি দেওয়ানের ধান্দা, একটা কাম যদি ভালো করে মন দিয়ে করছে। জাহানারা বলল, রতনের মা, চেঁচাচ্ছ কেন? আমার তো মনে হচ্ছে ঠিকই আছে। তোমার যদি মনে হয় আরও লাগবে তাহলে তুমি গিয়ে নিয়ে এসো। রতনের মা উঠে পড়ল, ভুরু কুঁচকে মর্জিনাকে বলল, সারাদিন খালি কাম কম করণের ফন্দি। পেঁয়াজগুলো ভালো করে কাট, এদিক ওদিক একটু কম সাইজ, কাম শুননি সেরি। মর্জিনা কিছু বলল না, মাথা নিচু করেই কাজ করতে থাকল। রতনের মা বাইরের রান্নাঘর থেকে বের হয়ে এলো, হেঁটে এসে মেইন ঘরে ঢুকল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে পেঁয়াজ নিতে স্টোর রুমে না যেয়ে সে খাবার রুমে ঢুকল। কিছুক্ষণ আগে এখানে আরেকবার এসেছে, মেহমানদের অবস্থান দেখে গিয়েছে। রতনের মার মাথায় বিশেষ একটা পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। মেহমানদের সামনে তার একটা বিষয় উপস্থাপন করতে হবে, হাতের সময় কম। মেহমানরা 2-3 দিনের মধ্যেই ঢাকায় চলে যাবে। যাওয়ার সময় প্রত্যেকেই কাজের লোকেদের টাকা দিয়ে যাবে। ব্যাপারটা এর আগেই সবার সামনে উপস্থাপন করতে পারলে যাওয়ার দিন টাকার পরিমাণ বাড়বে। শুধু যে আজ ঘটনা উপস্থাপন করলেই কাজ শেষ হয়ে গেল, ব্যাপারটা তাও না। আরও কাজ আছে। দুনিয়ার স্বভাব সুবিধার না। মানুষের মন হল কঠিন পাষাণ। অন্যের দুঃখ সহজে কেউ মনে রাখে না। এখন ঘটনা বললেও মেহমানদের যাওয়ার দিন কান্নাকাটি করে আবার তাদের মনে করিয়ে দিতে হবে। তাহলেই শেষ পর্যন্ত টাকা পাওয়া যাবে। টাকা রোজগার করা অত সহজ কোনো কাজ না, খুবই কঠিন কাজ। তাকে বুদ্ধি করে নতুন ঘটনা সাজাতে হয়েছে। যে কারণে তার টাকা দরকার, সেই ব্যাপারটা সবার সামনে বলা যায় না। নতুন ঘটনা সাজাতে তাকে অনেক চিন্তাভাবনা করতে হয়েছে। কোনো ভুল ত্রুটি থাকা যাবে না। কেউ যদি কোনো প্রশ্ন করে সেটারও উত্তর রেডি রাখতে হবে। সে সময় উল্টাপাল্টা কিছু বলা যাবে না, তাতে সবার মনে সন্দেহ তৈরি হবে। প্রস্তুতি সে ভালোই নিয়েছে। এখন শুধু উপযুক্ত একটা সুযোগে সবার সামনে ঘটনাটা উপস্থাপন করা। কিছুক্ষণ আগে যখন সে একবার এখানে এসেছিল, তখনও কান্নার সুর তুলে ভেতরের রুমের সবাইকে আকৃষ্ট করতে চেয়েছিল, কিন্তু কাজ হয়নি। তাকে কেউ ডাকেনি। এখন আরেকবার চেষ্টা করতে হবে। রতনের মা খাবার ঘরের জানলা দিয়ে বারান্দায় বসে থাকা সাহেরা খাতুনকে দেখল। সাহেরা খাতুনের প্রথম মগের চা এখনো পুরোপুরি শেষ হয়নি। রতনের মাকে ডাকাও হয়নি। তবু রতনের মা ঠিক করল কান্নার সুর তুলে মেহমানদের রুমের ভেতর দিয়ে সে সাহেরা খাতুনের ওখানে যাবে। সাহেরা খাতুনের মগে চা ঢেলে দিয়ে আসবে। এটাই সঠিক সময়। কখন কোন পরিস্থিতি তৈরি হয়ে যায়, টুটুলের কাজের কোনো ঠিক ঠিকানা নেই। সে হঠাৎ করেই বাজার থেকে কোনো একটা কিছু নিয়ে এসে পড়বে। আর তাছাড়া সাহেরা খাতুনরা ঢাকা থেকে ফিরেছেন, এই খবর এরই মধ্যে প্রতিবেশীরা শুনে ফেলেছে। প্রতিবেশীরা আরও অনেকেই দেখা করতে চলে আসতে পারে। তখন হট্টগোল বেড়ে যাবে। বেশি হট্টগোলের মধ্যে দুঃখের গল্প ভালোভাবে জমিয়ে তোলা যায় না। এখনই উপযুক্ত সময়। রতনের মা করুণ সুর তুলে রওনা হল। মিলিদের রুমের ভেতর দিয়ে হেঁটে গিয়ে বারান্দায় বসে থাকা সাহেরা খাতুনের ওখানে পৌঁছাল, কিন্তু রুমের ভেতরের কেউ তাকে ডাকল না। সাহেরা খাতুনের শীর্ণ 2টি পা ছোট টুলটার উপর, এক পায়ের ওপর আরেক পা। তিনি এক মনে মাফলার বুনছেন। পা দুটো একটা নির্দিষ্ট তালে নাচছে। তালটা হয়তো তার মনের ভেতর। রতনের মার কুকু শব্দ শুনে তিনি বিরক্ত মুখে বললেন, তোর এই মরা পোলাটার জন্য আর কত কানবি? প্রত্যেক দিনই কান্দাকাটি। তরে না কইসি মরা কাইন্দা একদিনে কাইন্দা শেষ কর। তোর এই পোলা আর কয়দিন? ওর কাজ কারবারের কোনো ঠিক ঠিকানা নাই। বাজি ধইরা কারেন্টের তার ধরতে যায়, ছাদের উপর থেকে ঝাঁপ মারে। নেশা পানি, চুরিদারি, আদালত, পুলিশ সবসময় তো লাইগেই আছে। পোলারে নষ্ট করছস তুই, আবার কান্দাকাটিও করস তুই। এই যাত্রাপালা বন্ধ করতে পারস না? নামাজ কালাম দোয়া দরুদ সবসময় পড়স। পোলারে এমন আদর না কইরা এইসব যদি একটু শিখাইতি, তাইলে কি আর এমন হইতো? এখন আরও তো নাটক করিস না। যাওয়ার সময় তোরে সবাই এমনিই টাকা দিব। তোর সার্কাসের মঞ্চ আর খুলিস না তো, যা। রতনের মার মেজাজ যেন বিগড়ে দেওয়া হল।
সাহেরা খাতুনের মগে পুরো চা সে ঢালতে পারল না, কিছুটা ঢেলেই ফ্লাস্ক সোজা করে রেখে দিল। সাহেরা খাতুনের মনোযোগ মাফলার বুননে। তিনি রতনের মার দিকে তাকিয়ে নেই। রতনের মার চোখ মুখ কুঁচকে আছে, হাত নিষ্পিস করছে। সে সাহেরা খাতুনের পাশ থেকে সরে এলো, তীক্ষ্ণ দৃষ্টিতে সাহেরা খাতুনের দিকে তাকিয়ে থাকল, দাঁতে দাঁত ঘষতে ঘষতে বিড়বিড় করে বলল, তোমার খুব তেল হইছে না? সারা শৈল টিপ্পা টিপ্পা তোমারে তরতাজা বানায় দিই, আর তুমি রঙের কথা কও। আরও সর্ষের তেল। তোর শৈলে যদি আমি কুত্তার গুমা খায় না দিছি, আমিও রতনের মানা, দেখিস। রতনের মার বিড়বিড়ানো সাহেরা খাতুন শুনলেন বলে মনে হল না। তিনি মনোযোগ দিয়ে মাফলার বুনছেন, পা দুটো আগের তালেই নাচছে। রতনের মার মেজাজ খুবই খারাপ হয়ে গেল। আল্লাহর দুনিয়ার কোনো বিচার আচার নাই। সে পরিকল্পনা কি করল আর ঘটল কি? সে বিমর্ষ মনে কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে থাকল, মুখ কালো করে একসময় ফেরার পথ ধরল। মিলিদের ঘরের পাশ দিয়ে ফিরতি পথ ধরতেই মিলি ডাকল, রতনের মা, কাঁদতেছ কেন? একটু আগে কাঁদতে দেখলাম। রতনের মার কালো করা মুখে মুহূর্তেই যেন আলো ফিরে এলো, গলায় কান্নার সুর। আফা, আমার কি আর সুখ আছে? কান্দাই তো আছে কপালে। বাপ মরা পোলা কষ্ট করে বড় করলাম, এইটাও দোষ। আদর যত্ন করলাম, এইটাও দোষ। পোলার কারণে কান্দাকাটি করি, এইটাও দোষ। আসল কথা বলো তো রতনের মা, সবসময় তোমার ভনিতা করা কথা। রতন কি আবার কিছু করেছে? আমার পোলা সরল সোজা, সবসময় সবাই ফান্দে ফেলায়। নেশা পানি জুয়া এগুলো অন্যেরা করায়। থানা দারোগা শত্রুর কারসাজি। নীলি বলল, হ্যাঁ, এগুলো তো সবই জানি। শুনলাম রতন নাকি মেথর পাড়ায় বিয়ে করেছে। হায় রে আমার আল্লাহ রে! রতনের মা আহাজারি শুরু করে দিল। দেখছেন, আইতে না আইতেই আপনার কানে পৌঁছায় দিছে। শত্রুর কাম দেখছেন। অন্যের দোষ দিচ্ছ কেন? রতন রাজি না থাকলে কি আর এই বিয়ে হয়? ও গেছে কেন ওখানে? মদের নেশা ধরায় নিয়ে গেছে, ভাত পচাই না মদ। আগে খাওয়ায় খাওয়ায় নেশা ধরাইছে, পরে নিয়ে গেছে মেথর পট্টি। মেথররাই তো ভাত পচাই না মদ বানায়। মদ ফদ খাওয়াইয়া মেথরের মায়ের লগে বিয়া পড়াই দিছে। কিন্তু আমি তো শুনলাম রতন নিজেই পছন্দ করে বিয়ে করেছে। সে নাকি সবাইকে সেই কথাই বলেছে। মিশা কথা, জাদুটো না, রতনের তাবিজ করছে। ওর বালিশের মধ্যে আমি তাবিজ পাইছি। কথা ওই কয় না, কথা কয় জিনে। খারাপ জিন দিয়া বশ করছে। জিন সারানের ব্যবস্থা করছি, মেথরের মাইয়া সারানেরও ব্যবস্থা করছি। রতন যদি পছন্দ করে তাহলে মেয়েকে ছাড়বে কেন? বরং সংসার করতে দাও, যদি এতে এখন কাজে কর্মে সে কিছু একটু মন দেয়। কন কি? গু সাফকরণের জাতের মাইয়ারে ঘরে তুলমু? আমার কি জাত বেজাত বলে কিছু নাই? গরিব বইলা কি মানসিন বাইশ বিচার নাই? আমি সেটা বলিনি। মেয়ে যদি ভালো হয় আর রতন যদি পছন্দ করে তাহলে কি এর ভালা মাইয়া? মদ খাওয়া হাজার কুলাঙ্গা বেটাগুলোকে দিন রাত রং ঢং মিলমিশ, এরা আবার ভালা কি? মেয়ে ছাড়াবে, ঝামেলা আছে। রতনের মার আহাজারি আকাশে উঠল। ঝামেলা তো আছেই, গু সাফ করলে হইব কি? বদমাইশকে মাথায় তো গুনায়, মাথা ভরা শয়তানি বুদ্ধি। বিয়ার দেন মোহর ধরছে 2 লাখ টাকা। মেথরের জাত, বিয়ে পড়াইছে মুসলিম কায়দায়। রতনের মার গলায় গোঙানি উঠল। আফা কন, এই 2 লাখ টাকা এখন কই পামু? কমিশনারের হাতে পায়ে ধইরা মিটমাট করণের চেষ্টা করছি, এরপরেও 1 লাখ টাকা তো দিতেই হইব। আমার পোড়া কপালে কোনো সুখ নাই আপা। রতনের মা সশব্দে কাঁদতে শুরু করল। মাহিরা বলল, খালে থামেন থামেন, কান্নাকাটি করছেন কেন? ব্যবস্থা একটা হবেই। সেজুতিও রতনের মাকে আশ্বাস দেওয়ার চেষ্টা করল। মিলি বলল, এত কান্নাকাটি করো না তো রতনের মা, ব্যবস্থা একটা হবেই, দেখা যাক। শুধু প্রতিবেশী ভাবে দুজন গম্ভীর ভাব নিয়ে আছে। রতনের মাকে আশ্বাস দেওয়ার কোনো লক্ষণ তাদের মধ্যে দেখা গেল না। মিলিদের আশ্বাসে রতনের মার কান্নার শব্দ একটু কমল। আঁচল দিয়ে চোখ মুছল, মুখে করুণ ভাব, তবে মনের ভেতর উচ্ছলতা। ওনারা যেহেতু বলেছে ব্যবস্থা হবে, তাহলে ব্যবস্থা একটা হবেই। রতনের মা মানুষ চেনে, যদিও গল্পটা পুরোপুরি সঠিক নয়, কারণ বিয়ের ছাড়াছাড়ির কথা শুনে ফুলো মেথর বলেছে, মায়ের সংসারই যদি না হয় তাইলে টাকা দিয়ে কি করমু?
আমরা কি ভিক্ষা করে খাই নাকি? মেয়ের বিয়ের ছাড়াছাড়িতে ফুলো মেথরের সামান্যতম ইচ্ছাও নেই। এই ছাড়াছাড়ি জোরপূর্বক ব্যবস্থা করবে স্থানীয় কমিশনার আমজাদ পাটোয়ারি। আমজাদ পাটোয়ারি লেনদেন পার্টির লোক। নগদ নারায়ণ হাতে পেলে এলাকার বড় বড় সমস্যাও তার কাছে কিছুই নয়। আর এ তো সামান্য একটা বিয়ের ছাড়াছাড়ি। রতনের মা গরিব বলে এই সমস্যার সমাধানে সে 50,000 টাকা নেবে। রতনের মা ইচ্ছে করে মেহমানদের 1 লাখ টাকার কথা বলেছে, যাতে মেহমানদের টাকার পরিমাণটা একটু বাড়ে। এতে করে তার উপর চাপটা একটু কমবে। ভালোই ভালোই ঝামেলা মিটে গেলে রতনের মা এই মেথরের হাতের জাত থেকে বাঁচে। রতনের মা চোখ মুছতে মুছতে বলল, এই আপনারা আসেন বইলেই এত কিছুর মধ্যেও টিকা আছে। আপনারা আমার কাছে আল্লাহর রহমত। সে আরও কিছু বলতে যাচ্ছিল, বাইরে রান্নাঘর থেকে জাহানারার গলার আওয়াজ পাওয়া গেল। রতনের মা, কি হলো? এত দেরি লাগছে কেন? রতনের মা কথা থামিয়ে দিল। আর কথার দরকার নেই, আসল কথা শেষ। সে বলল, আহারে, ভাবি যে আমার পেঁয়াজ নিয়ে যাইতে কইছে, আর আমি কথা কইতেছি। সে তাড়াহুড়ো করে স্টোর রুমের দিকে রওনা হল। ঘড়িতে সময় 5:08। আজকের সমস্ত কাজ মোটামুটি শেষ। এই মুহূর্তে করণীয় বিশেষ কিছু নেই। মুহিব রুমের ডান পাশে কর্নার শেলফটার কাছে গেল। ডার্ক মেরুন কালারের কাঠের শেলফ, ডবল ডোর, চমৎকার হালকা মেটালিক কারুকাজ করা। রুমের সৌন্দর্যে প্রতিটি আসবাবেরই ভূমিকা রয়েছে। এই কর্নার শেলফটার রয়েছে। নিচের তাক দুটোতে কাজের ফাইলগুলো রাখা, ওপরের তাক দুটোতে সে বই রেখেছে। বই পড়ার অভ্যাস থাকলেও কর্মব্যস্ততা ও বিভিন্ন দায়িত্ব মানুষকে ধীরে ধীরে সে অভ্যাস থেকে দূরে সরিয়ে আনে। অফিসে মুহিবের বই রাখার উদ্দেশ্য হচ্ছে সে এই অভ্যাস থেকে দূরে সরে আসতে চায় না। আগের যুগে অফিসে বসে বই পড়ার সুযোগ বের করা যেত কিনা জানা নেই, তবে এই যুগে অফিসে বসে বই পড়ার কথা কল্পনাও করা যায় না। প্রথমত কাজের চাপ, দ্বিতীয়ত বেশিরভাগ জায়গায় এর অনুমতি হয়তো নেই। তবু মুহিব এত হিসাবের ভেতর দিয়ে যেতে চায় না। তাছাড়া শৃঙ্খলা বা দায়িত্ববোধের ব্যাপারগুলোতে সে যথেষ্ট সচেতন। কাজের সময় বই পড়বে অথবা সর্বোত্তম কাজের জন্য যতটুকু মনোযোগ প্রয়োজন বই নাড়াচাড়া করে সেটাকে ক্ষতিগ্রস্ত করবে, এমন অবচেতন উদাসীনতাকে নিয়ন্ত্রণ করার মতো যথেষ্ট মানসিক ক্ষমতা ওর আছে। শেলফটা খুলে সে ওপরের তাকের নীল কভারের বইটা বের করে নিল। গত কয়েক সপ্তাহ থেকে সে বইটা পড়তে শুরু করেছে, অল্প অল্প করে যখনই একটু সময় পাওয়া যায়। বইয়ের নাম জেনেটিক্স, সারাউন্ডিংস অ্যান্ড সাইকোলজি। লেখক শেলিফ ভ্যান আর্থার। শেলিফ ভ্যান আর্থারের জন্ম আলজেরিয়ার ছোট্ট একটি গ্রাম নাগাবোতে 1934 সালে। শেলিফ নামকরণ করেন তার বাবা, আলজেরিয়ার বিখ্যাত নদী শেলিফের সঙ্গে মিল রেখে। ভ্যান আর্থার পারিবারিক পদবি। শেলিফের বাবা পল ভ্যান আর্থারের জন্মস্থান লিবিয়া। প্রথম বিশ্বযুদ্ধের সময় পল তার পরিবারকে নিয়ে আলজেরিয়ায় চলে আসেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946 সালে পল পরিবারসহ ফ্রান্স হয়ে নেদারল্যান্ডসে পৌঁছান, নিজের ভালো কাজ এবং সন্তানদের ভালো শিক্ষার উদ্দেশ্যে। সেখানেই পরবর্তী সময়ে কলেজ জীবনে সাইকোলজি সম্পর্কে আগ্রহ জন্মে শেলিফের। আগ্রহ মজবুত ভিত পায় ইউনিভার্সিটি অফ আমস্টারডামে পড়াশোনার সময়। তারপর সাইকোলজিতে MS করেন ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে এবং PhD সম্পন্ন করেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। মজার বিষয় হল, শেলিফ তার বাবার কাছ থেকে তার পূর্বের 7টি জেনারেশন পর্যন্ত বেশ কিছু তথ্য পেয়েছিলেন এবং এই 7 জেনারেশনের প্রত্যেকেই তাদের পরিবারকে নিয়ে 7টি দেশে বসবাস করেছিল, যেটা শেলিফ তার বাবা এবং তার নিজের ক্ষেত্রেও দেখেছেন। বাবার কাছ থেকে শোনা পূর্বের 7 পুরুষের বসবাসের দেশ ও স্থানগুলোতে তিনি যে শুধু ভ্রমণ করেছেন তাই নয়, প্রতিটি অঞ্চলে দীর্ঘ একটা সময় ধরে তিনি অবস্থানও করেন, সংগ্রহ করেন সেসব স্থানের আদি ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা সহ প্রচুর তথ্য। মুহিব এখনও বইয়ের শুরুর দিকেই আছে, তবে বইয়ের নাম, বইয়ের ভূমিকা এবং লেখক পরিচিতি অংশগুলো পড়ে মনে হয়েছে শেলিফ ভ্যান আর্থারের সুদীর্ঘ গবেষণার বড় একটা অংশ হয়তো তার নিজের উপরেই ছিল। তার নিজের আচার আচরণ, ধ্যান ধারণার উৎপত্তিস্থল আসলে কোথায়
প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবকগুলোই বা কী? নিজের সাইকোলজিকে পুরোপুরি বিন্যস্ত করে গভীরভাবে পর্যবেক্ষণের চেষ্টা হয়তো করেছিলেন তিনি। সে যাই হোক, বই শেষ করলে পুরো বিষয়টা বোঝা যাবে, কেননা অন্য কিছুও তো হতে পারে। চেয়ারে বসে বইটা সে আবার পড়তে শুরু করল। মোবাইল ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করে মুহিব সালাম দিল। যে ফোন দিয়েছে সে সালামের জবাব দিয়ে বলল, মুহিব, কেমন আছিস সোনা? মুহিবের মুখ হাস্যোজ্জ্বল। ভালো আছি খালা, আপনি কেমন আছেন? ভালো আছি রে ময়না। যে কথা বলছে তার কণ্ঠে দারুণ রকমের মায়া। আমি ফোন দিলেই শুধু খালা কেমন আছেন, এছাড়া কি আর পারভিন খালা কেমন আছে জানার ইচ্ছে হয় না তোর? কিছুটা লজ্জিত ভঙ্গিতে মুহিব বলল, আসলে খালা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি সবসময়, সময় করে যে ফোন দেব সেটা আর হয়ে ওঠে না। যাই হোক, অজুহাত দেখানোর সুযোগ নেই। শত ব্যস্ততার মধ্যেও সময় করে ফোন দেওয়া সম্ভব। খোঁজখবর না নেওয়ার জন্য খুবই দুঃখিত খালা। তোর বোকা ছেলে, দুঃখিত বলার কিছু নেই। আমিও তো অনেকদিন খোঁজখবর নিতে পারিনি। আসলে আমার আগের ফোনটা নষ্ট হওয়াতেই হয়েছে যত সমস্যা। সবার নাম্বার ওই ফোনেই সেভ করা ছিল। পরে কাকলির কাছ থেকে জাহানার আপার মোবাইল নাম্বারটা পেলাম, আর আপার কাছ থেকে তোরটা নিলাম। ও আচ্ছা, তা কাকলি আপা, নাজমা, খালু কেমন আছেন সবাই? আছে আল্লাহ রহমতে। কাকলির ছেলে হয়েছে শুনেছিস তো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, তোর মতো সুন্দর, একদম রাজপুত্র। এখন বড় হয়ে তোর মতো বুদ্ধিশুদ্ধি হলেই হয়। মুহিব হেসে ফেলল। হাসিস কেন? সত্যি কথাই তো বললাম। একদিন সময় করে কাকলির বাসায় আসবি, ভাগ্নিকে দেখে যাবি। হ্যাঁ যাব। আর আপনারাও তো আসেন না অনেকদিন। সবাইকে নিয়ে সেজুতি আপার বাসায় আসেন না একদিন। সবাইকে নিয়ে এখন যেতে পারবো বলে মনে হয় না রে। কাকলির ছেলের মাত্র কয়েক মাস। নাজমার ক্লাস কোচিং পুরোদমে চলছে। তবে সবাইকে নিয়ে আসবো তোর বিয়েতে। বিয়েতে দাওয়াত দিবি তো? নাকি পরে বলবি খুবই দুঃখিত খালা, কি যে ব্যস্ততা, সময় করে ফোনও দিতে পারিনি? পারভিন হাসতে শুরু করেছে। মুহিব শান্ত ভঙ্গিতে বলল, খালা, আমার তো মনে হচ্ছে আমি তাই করব। তার চেয়ে বড় কথা, এত ব্যস্ততার মধ্যে সময় করে বিয়ে করতে পারবো কিনা সেটা নিয়েও সন্দেহ হচ্ছে আমার। এ তো দেখি ভালো ব্যস্ততার মধ্যে পড়ে গেলাম। ও পাশে পারভিন ঝর্ণা বয়ে তোলার শব্দ তুলেছে। হাসির খলখল আওয়াজ আসছে। সে খলখল আওয়াজ করতে করতেই বলল, মজা করছিস না? খালাকে বোকা বানাচ্ছিস? লাভ নেই, তোর বিয়ের দাওয়াত আমাকে দিতে হবে না, আমি নিজেই খোঁজ নিয়ে চলে আসব। মুহিব হাসি মুখে বলল, আমার মনে হয় সেটাই ভালো হবে। পারভিন এখনো হাসছে। হাসি থামাতে কিছুটা সময় লাগলো তার। নিজেকে নিয়ন্ত্রণে আনার পর কৌতূহলী ভঙ্গিতে বলল, তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি? জি করেন। ভেবেচিন্তে উত্তর দিবি। আচ্ছা। সোজা প্রশ্নে সোজা উত্তর দিবি। ঠিক আছে। তোর কোনো পছন্দের মেয়ে আছে? না, নেই। বিয়ে কবে করবি ঠিক করেছিস? এখনো এই বিষয় নিয়ে কিছু ভাবিনি। ভালো করেছিস। বিয়ে নিয়ে এত তাড়াহুড়োর কিছু নেই। বিয়ে হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটা। এখানে আবেগ বা অন্যদের সিদ্ধান্তের উপর পুরোপুরি নির্ভরশীল হলে চলবে না। অনেকে অনেক কথা বলবে, সেগুলোতে এত কান দিয়ে লাভ নেই। সময় নিতে হবে। নিজের পছন্দ অপছন্দগুলোকে ভালোভাবে বিচার বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু তাই বলে বিচার বিবেচনা করতে করতে বছরের পর বছর পার করে দেওয়া যাবে না। সবকিছুই তো একটা স্ট্যান্ডার্ড টাইম লিমিট আছে, আর সেটা বিয়েরও আছে। বেশি দেরি করে ফেললে পরে আবার পছন্দ মতো মেয়ে খুঁজে পাবি না। মেয়ে পক্ষ নানান কথা বলবে, ছেলের বয়স বেশি, এতদিনে বিয়ে করেনি কেন, নানা রকমের প্রশ্ন। কি বুঝতে পারছিস? কথা বলছিস না কেন? গুরুত্বপূর্ণ কথা, সে কারণেই চুপ করে আছি। মজা করছিস? না, তা কেন করব? শোন মুহিব, আমি শায়লার বান্ধবী বলে আমি কিন্তু দূরের কেউ নই। শায়লা তোর খালা, আমিও তোর খালা। আর আমাদের এতদিনের সম্পর্ক যেমন, তাতে শায়লা তোর উপর যত অধিকার রাখে আমিও ততটাই রাখি। জাহানার আপা সেদিন আমাকে তোর জন্য মেয়ে দেখতে বলেছিল, তাই তোকে জিজ্ঞেস করলাম তোর নিজের কোনো পছন্দ আছে কিনা। তোর উত্তর আমি পেয়েছি। তুই যা বলেছিস তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি তোর জন্য মেয়ে দেখব। সুন্দরী মেয়ে যে আমার জানাশোনার মধ্যে নেই তা নয়, তবে মেয়ে সুন্দরী হলেই তাকে নিয়ে পাগল হয়ে যেতে হবে
এটাও বোকামি। সুন্দর সংসারের জন্য ছেলে মেয়ে খুঁজে বের করা খুবই কঠিন, বিশেষ করে এই যুগে বেশিরভাগ ছেলে মেয়ে নিজস্বতা বলে কিছু নেই, ট্রেন্ড ফলোয়ার সব। দুই একজন একটা কিছু করলে বাকি সবাই দলে দলে তাই করে। এই স্বাতন্ত্রতা বোধহীন মানুষ নিয়ে সংসার করে মজা পাবি না। এরপরে ছেলে মেয়েদের মধ্যে কিছু শ্রেণীবিভাগ আছে। এই শ্রেণীবিভাগ সঠিকভাবে নির্ণয় করতে পারাটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যাই হোক, সামনাসামনি যখন দেখা হবে তখন এসব নিয়ে আলাপ করব। মুহিব বলল, ঠিক আছে, আর বিষয়টা কিন্তু মনে রাখবি। অবশ্যই মনে রাখব। কিছুদিন আগে শায়লার সঙ্গে কথা হয়েছিল। ওরা তো সামনের মাসেই আসছে, তাই না? হ্যাঁ, টিকিট কনফার্ম করেছে। পারভিনের সুর মুহূর্তেই আবেগী হয়ে উঠল, কিছুটা ছেলে মানুষই ভাব। কি যে ভালো লাগছে তুই বুঝতে পারবি না। কতদিন পর দেখা হবে। কিছুটা সময় থেমে থেকে পারভিন বলল, শায়লা এসে সেঁজুতির বাসাতেই তো উঠবে, তাই না? হ্যাঁ, প্রথমে সেঁজুতি আবার বাসাতেই উঠবে। আমি দেখি, সেঁজুতির বাসাতে গিয়ে দেখা করব। আর গাজীপুর যাবে কবে? ঢাকাতে কয়েকদিন থেকে হয়তো নানা বাড়িতে যাবে আগে, তারপর সেখান থেকে আমাদের বাড়িতে। খালা, এবার শায়লা খালারা এলে আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে হওয়ার পরিকল্পনা করছি। আপনারাও কিন্তু অবশ্যই আসবেন। যাব মানে 100 বার আসব, 100 বার যাব। তুই শুধু আগে ভাগে আমাকে তারিখটা একটু জানিয়ে রাখিস। হ্যাঁ, জানাবো ইনশাল্লাহ। পারভিন একের পর এক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেই চলেছেন। দীর্ঘক্ষণ কথা বলার পর একটা সময় সে বলল, মুহিব, তোর আশেপাশে কি সেঁজুতি আছে? আপাতত বাসায়, আমি তো অফিসে। অফিসে? ও, আমার তো খেয়ালই নেই। আমি কত কথা বলছি। সেটা সমস্যা নেই খালা, এখন মোটামুটি ফ্রি আছি। অবশ্যই সমস্যা আছে। আমি যে লম্বা গল্প শুরু করেছি। ঠিক আছে সোনা, আমি তোকে পরে কিন্তু আবার ফোন দিব। তোদের বাড়িতে প্রোগ্রামের সময়টা আমাকে জানাবি। ঠিক আছে, ভালো থাক আল্লাহর রহমতে। জি, ভালো থাকেন খালা। মুহিব সালাম দিয়ে ফোন রেখে দিল। ঘড়িতে সময় 5:55। 6:15 পর স্যারের সঙ্গে দেখা করতে হবে। কোন একটা বিষয় নিয়ে আলোচনার জন্য স্যার যেতে বলেছেন। ডেস্কের উপর নীল কভারের বইটা রাখাই আছে, কিন্তু বেচারা শেলিফ ভ্যান আর্থারের সঙ্গে আজ আর সময় কাটানোর সুযোগ নেই। মুহিব চেয়ার ছেড়ে উঠে পড়ল। জেনেটিক সারাউন্ডিংস অ্যান্ড সাইকোলজিকে আবার কর্নার শেলফে তার নিজের জায়গায় রেখে দিল। কিছুটা প্রস্তুতি নিয়ে সে নিজের রুম থেকে বের হল। সামনে সারি সারি ডেস্ক। হলরুমটা মোটামুটি ফাঁকা, কেননা অফিস আওয়ার শেষ। তবে এখনও অনেককেই দেখা যাচ্ছে কম্পিউটার স্ক্রিনের সামনে বসে আছে। কিছু কাজ হয়তো এখনও বাকি। হলরুমের ওয়াকিং ওয়ে ধরে সে হাঁটতে শুরু করল। 7 থেকে 18 তলার প্রতিটি ফ্লোরকেই 4 ভাগে ভাগ করা হয়েছে। ইস্ট এরিয়া, ওয়েস্ট এরিয়া, নর্থ এরিয়া, সাউথ এরিয়া। প্রতিটি এরিয়াতেই অনেকগুলো করে হলরুম রয়েছে। কোম্পানির সিস্টার কনসার্ন এবং ডিপার্টমেন্ট অনুযায়ী এমপ্লয়ীদের আলাদা আলাদা হলে ওয়ার্কিং পজিশন দেওয়া হয়েছে। 16 তলায় সাউথ এরিয়ার 11 নম্বর হলের লম্বা ওয়াকিং ওয়ে পার হয়ে সে হলের বাইরে বের হল। চলতি পথে কয়েকজনের সঙ্গে টুকটাক কুশল বিনিময় হল। অফিস শেষের সময় লিফটগুলো বেশ সরগরম। মুহিব হেঁটে সোজা এগোতে থাকল। 7 থেকে 18 তলার প্রতিটি ফ্লোরের ঠিক মাঝখানের জায়গাগুলোতে বর্গাকার আকৃতির বড় বড় অনেকগুলো বাগান করা হয়েছে, যেগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত একটির পর একটি স্থান পেয়েছে। দারুণ রকমের সুন্দর। বাগানের ভেতর গাঢ় সবুজ ঘাসের মাঝ দিয়ে ধবধবে সাদা পাথরের ওয়াকিং ওয়ে, তবে সেগুলো পরিচর্যাকারীদের চলাচলের জন্য। আশ্চর্যজনক হলেও সত্যি, প্রতিটি ফ্লোরের শুধু বাগানগুলো দিনের একটা নির্দিষ্ট সময় ধরে সূর্যালোক পায়। যেখানে প্রতিটি ফ্লোর শুধু সিঁড়ির জায়গাগুলো বাদে বাকি সব জায়গা পুরোপুরি আলাদা, সেখানে এরকম বিশাল আকৃতির একটা কাচে মোড়ানো বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরের সেন্ট্রাল পজিশনে সূর্যের আলো এনে ফেলাটা মোটেই সহজ কোনো কাজ নয়। এটা করতে সেই ক্যানাডিয়ান আর্কিটেক্টকে নিঃসন্দেহে সারা বছরে এই বিল্ডিংয়ের উপর সূর্যের অবস্থান হিসাব নিকাশ করতে হয়েছে। বাকি কৌশলগুলো খাটানো হয়েছে বিল্ডিংয়ের ডিজাইন এবং নির্দিষ্ট কিছু জায়গায় হাইলি লাইট রিফ্লেকটিভ গ্লাস ব্যবহার করে। কিছু কৌশল আছে হয়তো বিল্ডিংয়ের স্পেস এবং হাইট কম্বিনেশনে।
আপাত দৃষ্টিতে প্রতিটি ফ্লোরের ভেতরের লোকজন মেঝে এবং ছাদের নির্দিষ্ট দূরত্ব দেখতে পেলেও বিল্ডিংয়ের 7 থেকে 18 তলার মাঝে আরও বেশ কিছু ফাঁকা জায়গা রয়েছে, যেটা সবার অগোচরেই রয়েছে, যে কারণে পুরো বিল্ডিংটা 18 তলা হলেও এটি উচ্চতা নিয়েছে প্রায় 26 থেকে 27 তলার। সেক্ষেত্রে রেইন ওয়াটার, এয়ার প্রেশার এবং আউটসাইড ডাস্ট কন্ট্রোল এবং সূর্যের আলো ও তাপ এই গ্লাসে মোড়ানো বিল্ডিংটার ভেতরে ঢোকার পর সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে সেটা সেই কানাডিয়ান স্কলারই ভালো বলতে পারবে। মুহিব গার্ডেন 7-এর দক্ষিণ দিকের একটা সিঁড়ি ধরে 2 ফ্লোর নিচে নেমে এলো। 14 তলা। এই ফ্লোরের আয়োজন কিছুটা ভিন্ন। দক্ষিণ দিকের একটা হলরুমকে চেয়ারম্যান রুম করা হয়েছে। এছাড়া পুরো ফ্লোরের সব দিকের সমস্ত হলরুম মিলিয়ে তৈরি করা হয়েছে মিউজিয়াম। সুবিস্তৃত পরিধির পরিপূর্ণ সংগ্রহের আশ্চর্যজনক এক সমাহার কেন্দ্র এই জাদুঘর। বাংলাদেশকে বিভিন্ন আঙ্গিকে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে এখানে। সেই সাথে এই উপমহাদেশে দ্রাবিড়, আর্য, নন্দ, মৌর্য, শুঙ্গ, অন্ধ্র, গুপ্ত, গৌড়, পাল, সেন, তার্কিশ, মোগল, ব্রিটিশ ইত্যাদি সময়কালগুলোকে নিখুঁতভাবে উপস্থাপন করা হয়েছে। পৃথিবীর প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়া, মিশরীয়, গ্রিক, পারস্য, রোমান, আরব, মায়া, সিন্ধু, চৈনিক সহ অন্যান্য সভ্যতাগুলোকে এতটা পরিপূর্ণ সংগ্রহের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যে সেগুলোর সামনে দাঁড়ালে পুরোপুরি সম্মোহিত হয়ে যেতে হয়। সুপ্রাচীনকালে গড়ে ওঠা বিভিন্ন জনপদ দামেস্কাস, জেরিকো, আলেপ্পো, বিবলস, আর্গাস, অ্যাথেন্স, সুসা, এরবিল, সিডন, প্লভডিভ, মুলতান, বেনারস, হেলিওপোলিস ইত্যাদির মতো জায়গাগুলোকে তাদের প্রাচীন ইতিহাস সহ যেন জীবন্ত করে তোলা হয়েছে এখানে। মেসোলিথিক ও নিওলিথিক এইজের সংগ্রহ বিভিন্ন জাদুঘরগুলোতে থাকলেও আপার ও মিডল প্যালিওলিথিক এইজের স্টোন অ্যান্ড বোন টুলস এবং কেইভ পেইন্টিংগুলোর বিপুল সংগ্রহ অনেকটাই দুর্লভ, কিন্তু এখানে আছে বেশ ভালো পরিমাণে। তবে গায়ে কাঁটা দেওয়ার মতো সংগ্রহ হচ্ছে লোয়ার প্যালিওলিথিক এইজের স্টোন টুলস ও কেইভ পেইন্টিংগুলো। এখানে লোয়ার প্যালিওলিথিক এইজের 9টি অরিজিনাল কেইভ পেইন্টিংয়ের বড় বড় স্টোন কাটিং রয়েছে, যেগুলো 15 লাখ থেকে 27 লাখ বছরের পুরনো। পেইন্টিং বলতে অগোছালো আঁকিবুকি, তবে শিহরিত ও পুলকিত করার মতো বস্তু। এগুলো সংগ্রহ করা হয়েছে কেনিয়া ও নাইজেরিয়া থেকে। এই জিনিসগুলোর সংগ্রহ অতটা সহজ কোনো কাজ নয়, তবে প্রতিটি আর্টিফ্যাক্টই লিগ্যাল অথরিটিতে আনা এবং পশ্চিমা বড় বড় আর্টিফ্যাক্ট কালেক্টরসদের টেক্কা দিয়ে নিয়ে আসা জিনিস। পৃথিবীর বিভিন্ন দেশের জাদুঘরগুলো দেখে যারা মুগ্ধ হয়েছে তারা এখানে এসে নিঃসন্দেহে আরেকবার মুগ্ধ হবে। তবে এই মিউজিয়াম বিশেষ উদ্দেশ্যে তৈরি এবং কোম্পানির এক নিজস্ব সংগ্রহশালা। শুধু কোম্পানির অতিথিদের জন্য উন্মুক্ত এটি এবং বিভিন্ন লক্ষ্যে ও নির্দিষ্ট উপলক্ষে খুবই সীমিত পরিসরে কোম্পানির এমপ্লয়ি ও তাদের সন্তানদের পরিদর্শনের অনুমতি রয়েছে এখানে। মুহিব সিঁড়ির কাছ থেকে হেঁটে এগোতে শুরু করল। সব সময়ের মতোই এদিকের জায়গাটি পুরোপুরি খালি মনে হচ্ছে, শান্ত ও নিশ্চুপ, কিন্তু আসলে তা নয়। প্রয়োজনীয় সংখ্যক লোক যথাস্থানে ঠিকই আছে এবং এদের মধ্যে দুজন অবশ্যই মুহিবকে দেখেছে, সুলতান এবং এনায়েত। মুহিব জানে সে স্যারের রুমের কাছাকাছি যাওয়ার আগেই তাদের দেখা যাবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন নবীন লেখক জোবায়ের আমিনের লেখা আমি ও বিকেলের সোনালী রোদ। আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।